দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব সুভাষ মুখোপাধ্যায় রচিত মেঘের গায়ে জেলখানা এই রচনাটির বিষয়বস্তু নিয়ে। সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা গ্রন্থের অন্তর্গত মেঘের গায়ে জেলখানা এই রচনাটির প্রথম পাঠ। আজ প্রথম পাঠে এই রচনাটির বিষয়বস্তু সম্পর্কে তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরব। আমরা পূর্ববর্তী পাঠগুলোতেই তোমাদের সামনে আমি আলোচনা করেছিলাম যে আমার বাংলা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল 1951 সালে। 1951 খ্রিস্টাব্দে আমার বাংলা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল। আর গ্রন্থের বিষয়বস্তু কী ছিল? কবি সুভাষ মুখোপাধ্যায় তিনি একসময় কমিউনিস্ট পার্টির জন্য প্রচারের উদ্দেশ্যে, অর্থাৎ পার্টির মুখপত্র স্বাধীনতা এবং জনযুদ্ধ এই পত্রিকায় সংবাদ গ্রহণের উদ্দেশ্যে সমগ্র বাংলাদেশে বলতে গেলে পায়ে হেঁটে তিনি ভ্রমণ করেছেন। অর্থাৎ প্রচুর মানুষের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন, প্রচুর মানুষের কাছে তিনি গিয়েছেন। তার চোখে দেখা এবং কানে শোনা কথাগুলোই ওই জনযুদ্ধ এবং স্বাধীনতা এই পত্রিকায় প্রকাশিত হতো। পরবর্তী সময়ে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় তার রংমশাল পত্রিকায় এই রচনাগুলিকে, অর্থাৎ আমার বাংলা গ্রন্থের যে রচনাগুলি সেগুলো প্রকাশ করতেন এবং তার ওপরে 1951 সালে এটি গ্রন্থ আকারে, আমার বাংলা গ্রন্থ আকারে প্রকাশিত হয়। সেই সময় তাতে ভূমিকা অংশটি ছিল না। 1961 সালে সেখানে ভূমিকা অংশ যুক্ত হয়। এগুলো তোমাদের আমি আগেই বলেছি। এবার মেঘের গায়ে জেলখানা এই রচনাটির মধ্য দিয়ে লেখক আমাদের সামনে কোন সত্য তুলে ধরেছেন? গ্রাম বাংলার জনজীবন, জেলখানার জনজীবন। আমাদের মনে রাখতে হবে যে ইংরেজ শাসনে তখন পরাধীন ভারতবর্ষ, যে কথাগুলো তিনি তুলে ধরছেন সেগুলো কিন্তু ইংরেজ শাসনে ভারতবর্ষ এবং স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষ এই সময়ের প্রেক্ষাপটটাই কিন্তু এখানে আমাদের, যেহেতু 1951 সালে প্রকাশিত হয়েছে, অর্থাৎ দেশ তখন স্বাধীন হয়ে গিয়েছে। তার কাজে সেই সময় ইংরেজ শাসন এবং তার পরবর্তী এই সময়ের প্রেক্ষাপটে কিন্তু আমার বাংলা গ্রন্থে বিধৃত হয়েছে। মেঘের গায়ে জেলখানা নামটা শুনলেই আমরা কিন্তু মনে করতে পারি যে জেলখানাটি নিশ্চয়ই মেঘের গায়ে, অর্থাৎ কি অনেক উঁচুতে অবস্থিত, যা মেঘকে ছুঁয়ে যাচ্ছে বা যেখান দিয়ে মেঘ অনবরত যাতায়াত করছে সেই অঞ্চল। এখানে আমরা সেই একটি অঞ্চলের কথা, অর্থাৎ বক্সা, এই অঞ্চলের জেলখানার কথা কিন্তু আমরা এখানে পাব। এই বক্সা কোথায়? উত্তর পূর্ব ভারতের অসম, সেখানে কিন্তু এই বক্সা জেলখানা অবস্থিত। তো এবার আমি এই কাহিনী, অর্থাৎ মেঘের গায়ে জেলখানার প্রথম পাঠ আজ আলোচনা করছি। তাতে কাহিনীটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। লেখকের গ্রন্থ থেকে আমরা পাচ্ছি এই প্রবন্ধটি 10ম প্রবন্ধ, অর্থাৎ আমার বাংলা গ্রন্থের 10ম প্রবন্ধ। এই প্রবন্ধটি আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের মধ্যে রয়েছে। এই প্রবন্ধে লেখক বলছেন, যার বিশ্বাস হয় না সে গিয়ে দেখে আসুক বক্সায় মেঘের গায়ে জেলখানাটিকে। আমাদের কিন্তু মনে রাখতে হবে 1951 সালে প্রকাশিত হয়ে গেছে এবং পরবর্তী প্রকাশ 1961 সালে, অর্থাৎ আজ থেকে অনেক বছর আগে, অর্থাৎ 60-70 বছর। 51 সাল ধরলে প্রায় 68 বছর, আর যদি 61 সাল ধরি তাহলেও কিন্তু প্রায় 58 বছর হয়ে গেছে, অর্থাৎ অনেক বছর আগের কথা। হাওড়া থেকে ট্রেনে উঠলে বক্সা 3 দিন 3 রাত্রি, সেই বক্সার কথা বলা হচ্ছে। উত্তর পূর্ব ভারতের অসম যে জেলা রাজ্যটি রয়েছে তার অন্তর্গত কিন্তু বক্সা, সেখানকার এক জেলখানার পরিচয় লেখক আমাদের সামনে তুলে ধরছেন। খুব ধীর গতিতে প্যাসেঞ্জার ট্রেনটি যাবে, সাহেবগঞ্জে থামবে। এই সাহেবগঞ্জ কোথায়? এখন কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে এই সাহেবগঞ্জ জেলাটি অবস্থিত। ঝাড়খণ্ড এটি আলাদা একটি রাজ্য, তোমরা সেটা জানো। সেখান থেকে ট্রেন বদলে
যেতে হবে সকরিঘাট। সকরিঘাটে অর্থাৎ সাহেবগঞ্জ থেকে ট্রেন বদল করতে হবে, তারপরে তোমাদের যেতে হবে সকরিঘাট। তারপরে তল্পিতল্পা নিয়ে হুড়মুড়িয়ে ট্রেনে চেপে আবার যাত্রা। 3 দিন 3 রাতের যাত্রা। লেখক কিন্তু বলেছেন হিমালয়ের কোল ঘেঁষা বক্সায় যেতে পড়বে কিছু মজাদার নামের জায়গা। অর্থাৎ এখানে কিছু জায়গার নাম যেগুলো আমাদের কাছে একটু নতুন রকম ঠেকে, কিন্তু লেখক বলছেন বেশ মজাদার, নামগুলোর মধ্যে একটা মজা আছে। কেন বলছে তিব্বতীদের দেওয়া এই নামগুলো তিব্বতীরা দিয়েছিলেন। বাগডোগরা, এই বাগডোগরা কোথায় আমরা জানি দার্জিলিংয়ে বাগডোগরা রয়েছে। বলা হয় মানে কথিত একদা নাকি সেখানে খুব বাঘের উপদ্রব হতো, তাই জায়গাটির নাম বাগডোগরা। হাতিঘেরা নামটা শুনলেই মনে হচ্ছে যে হাতি, এই অঞ্চলে হাতির অত্যাচার একসময় ছিল। তোমরা জানো যে পাহাড়ি বনভূমি থেকে অনেক সময়তেই কিন্তু হাতিরা দল বেঁধে শহরতলিতে চলে আসে, জনজীবনকে কিন্তু একটু বিপর্যস্ত করে। হাতিঘেরা একটি জায়গার নাম। নকশালবাড়ি বলছে এই যে নকশালবাড়ি অঞ্চলটি উত্তরবঙ্গের একটি ব্লক, নকশালবাড়ি একটি ব্লক উত্তরবঙ্গে অবস্থিত। তাহলে এই যে নামগুলো, অর্থাৎ নামগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু ইতিহাসও জড়িয়ে রয়েছে। মাঠের মধ্যে তখনকার ছোট্ট শহর শিলিগুড়ি। আজকের শহর আর 70 বছর আগের শিলিগুড়ি শহর কিন্তু একরকম নয়। শিলিগুড়ি আজ কিন্তু বেশ সাজানো গোছানো একটি মনোরম স্থান। সেই শিলিগুড়ি লেখক বলছেন মাঠের মধ্যে ছোট্ট শহর শিলিগুড়ি, পাহাড়তলির অরণ্য আর তরাইয়ের গভীর জঙ্গল, এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। অর্থাৎ ওই বক্সা জেলখানায় যেতে গেলে পথে এই যেই দৃশ্যগুলো, এই জায়গাগুলো আমাদেরকে অতিক্রম করে যেতে হবে। তিস্তা নদীর কথা বলছেন, খরস্রোতা তিস্তা নদী। তিস্তা যেন সবসময় রেগে টং হয়ে থাকে, এটা কিন্তু আমরা আগেও পড়েছি। এই তিস্তা নদীর কথা এখানে আমরা পাবো। গাড়ি এসে দাঁড়ায় রাজা ভাত খাওয়ায়। রাজা ভাত খাওয়ায় এটা কিন্তু একটি জায়গা, জলপাইগুড়ি জেলায় অবস্থিত এই রাজা ভাত খাওয়া জায়গাটি। উত্তরাই অর্থাৎ পথটা কেমন, চড়াই উত্তরাই, বেশিরভাগটাই উত্তরাই, অর্থাৎ উপরের দিকে পাহাড়ি পথ ক্রমশ উপরের দিকে যাচ্ছে। চড়াই উত্তরাই, চা বাগানের তল্লাট ছাড়িয়ে ডুয়ার্সের বাঘ ডাকা জঙ্গল, এই সব অঞ্চলের মধ্য দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে বা যেতে হবে। অর্থাৎ যদি সেই বক্সা পাহাড়ে, সেই বক্সা জেলখানায়, যাকে লেখক বলছেন মেঘের গায়ে জেলখানা, সেই জেলখানায় পৌঁছতে গেলে আমাদের এগুলো কিন্তু অতিক্রম করতে হবে। দুপাশে গভীর শালবন, শাল গাছের সারি সারি এবং শাল বৃক্ষ, মাইলের পর মাইল কিন্তু শালবন। গাড়ি যত উপরে উঠছে রাস্তা তত যেন বিপজ্জনক, অর্থাৎ অন্ধকার ঘন হয়ে আসবে। ঘন বনভূমির মধ্য দিয়ে পথ এগিয়ে যাচ্ছে, বিপজ্জনক বলে মনে হচ্ছে। বড় পাথর আর নুড়ি বেছানো পথ, গাড়ি প্রচণ্ড গো গো আওয়াজ তুলবে আর আত্মনাদ করতে করতে যাবে। খুব স্পিড আমরা যাকে বলি, খুব গতিশীল হবে। কিন্তু যতই গতিশীল হোক, উত্তরায় অর্থাৎ পাহাড়ি পথ দিয়ে যাচ্ছে তো অতটা গতি হয়তো তুলতে পারবে না, কিন্তু খুব গর্জন হবে। কিছুটা ওঠার পরে তারের বেড়া দেওয়া একটা জায়গায় এসে গাড়ি থেমে যাবে, আর কিন্তু গাড়ি যাবে না। এই যে পথের বর্ণনা লেখক খুব সুন্দরভাবে বলছেন। মেঘের গায়ে জেলখানায় আমরা যাচ্ছি, বক্সা জেলখানার কথা বলছেন, সেই জেলখানার পথের পরিচয় লেখক দিচ্ছেন। ওখান থেকে বক্সা আরও 2 মাইল, অর্থাৎ যে গাড়ি থেমে গেল একটি বেড়ার কাছে এসে, সেখানে গাড়ি কিন্তু থেমে গেল এবং জায়গাটা বলছেন লেখক সান্তালবাড়ি, অর্থাৎ যাকে আমরা সাঁওতাল পরগনা বলে এখন চিনি। পশ্চিমবঙ্গ আর বিহারের সীমান্তবর্তী অঞ্চল, যে সাঁওতাল অধ্যুষিত, সাঁওতাল জনজাতি অধ্যুষিত সেই অঞ্চলটি সাঁওতাল পরগনা। এই নামের সঙ্গে সঙ্গে কিন্তু সাঁওতাল বিদ্রোহের কথা আমাদের মনে পড়ে যায়। সেই পূর্ণিয়া এবং এই সাঁওতাল পরগনার যে সাঁওতালদের বিদ্রোহ, ইংরেজদের সঙ্গে তারা কিন্তু প্রাণ দিয়ে লড়েছিলেন। সেই সাঁওতাল পরগনা অর্থাৎ সান্তালবাড়ি, ওখান থেকে বক্সা আরও 2 মাইল,
চড়াই উজিয়ে অর্থাৎ ক্রমশ ওপর দিকে। ভুটিয়া ছেলে মেয়েদের দেখলে কিন্তু বোঝা যাবে না, ওরা খুব চটপট করে মালপত্র গায়ে মানে বোঝা বা মোট নিয়েও সেই চড়াই বেয়ে বেয়ে ওপরের দিকে পথে চলে যায়। আমাদের কিন্তু যেতে প্রাণ যেন বেরিয়ে যাবে। কাটা তারে ঘেরা চৌহদ্দির পাহারা দিচ্ছে বন্দুকধারী সিপাই, মানে সেই জেলখানার কাছাকাছি কাটা তার দিয়ে ঘেরা জায়গা, আর সিপাইরা কিন্তু পাহারা দিচ্ছে। মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে যেন বক্সা জেলখানা। মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে, এর থেকেই বুঝতে পারছি সমতল ভূমি থেকে অনেকটা ওপরে যেতে হবে, এবং সেখানে এই মানে কুয়াশার মতো মেঘ, যেন এই মেঘ সামনের লোকটিকেও দেখা যাচ্ছে না, কুয়াশা সমাচ্ছন্ন হয়ে গেছে, ওগুলো মেঘ। পর মুহূর্তেই আবার মেঘ কিন্তু সরে যাচ্ছে, অর্থাৎ মেঘের খেলা সেখানে দেখতে পাওয়া যায়। সেই বক্সা জেলখানায় পৌঁছলে পরে এই রকম মেঘের সঙ্গে লুকোচুরি খেলা কিন্তু চলতেই থাকে। তাই লেখক বলছেন মেঘের গায়ে সেই জেলখানা না দেখলে দেশের একটি বড় অংশ দেখা থেকে তুমি বঞ্চিত হতে। লেখক এই কথাটা বলছেন, অর্থাৎ আমাদের অপরিচিত অনেক কিছু সেই বক্সা জেলখানার মধ্যে কিন্তু লেখক দেখেছেন, যার পরিচয় তিনি আমাদের সামনে তুলে ধরছেন। বক্সা জেলখানার ভেতরে দাড়িওয়ালা সিপাই গলায় চাবির রিং ঝুলিয়ে এই গেট থেকে ও গেটে ছুটছে। সেই সিপাইয়ের একটা বর্ণনাও কিন্তু লেখক আমাদের সামনে তুলে ধরলেন, যে চাবির রিং, চাবি তার গলায় ঝুলছে, আর তিনি একবার এ দরজা একবার ও দরজা, এই গেট ওই গেট তিনি ছুটে ছুটে বেড়াচ্ছেন, কারণ তিনি হিসাব মেলাচ্ছেন ক্রমাগত, গুনে গুনে লোক ঢোকাচ্ছেন, আবার গুনে গুনে লোক বের করছেন। বিভিন্ন সময়ে সেই জেলের খুপড়ির ভেতরে লোকদের ঢোকানো, আবার সেখান থেকে লোক বের করা, এই তিনি গুনে গুনে সব হিসাব যদি না মেলে তাহলে তো তাকেই কৈফিয়ত দিতে হবে। এই জেল থেকে সাধুচরণ সহ বহু নাবালক এই জেলে সাধুচরণের মতো প্রবীণ ব্যক্তি যেমন আছেন, এবং অনেক ছোট ছোট ছেলেও কিন্তু সেই জেলখানার কয়েদি রূপে রয়েছেন। লেখক বলছেন দেখলে গা শিউরে উঠবে। যাদের স্কুলে পড়ার বয়স, সে অনাথ শিশু আজ কিনা এই জেলখানার কয়েদি। এগুলো তো আমাদের বাংলাদেশে ইংরেজ শাসনে দেখেছি, এবং ইংরেজ চলে গেছে, তারপরেও কিন্তু এই অবস্থার তেমন পরিবর্তন হয়নি। এটা আমি বারবার বলছি, আজ থেকে প্রায় 70 বছর আগে 1961 সালে দ্বিতীয় প্রকাশ, আর 1951 সালে আমার বাংলা গ্রন্থের প্রথম প্রকাশ। সেই সময়ের কথা কিন্তু লেখক তুলে ধরছেন। বলছে ওই যে ছোট ছোট ছেলেগুলো সঠিক শিক্ষা যদি হতো, সঠিক শিক্ষা যদি তারা পেত, তারা কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, অর্থাৎ সমাজের মূল স্রোতের সঙ্গে তারা ফিরে আসতে পারত, তাদের জীবন পদ্ধতিটা অন্যরকম হতে পারত। কিন্তু ভাগ্যের হাতে তারা মার খেয়েছে, পরিস্থিতির শিকার হয়েছে তারা, তাই তাদেরও আজকে সেই জেলখানার কয়েদি রূপে জীবন কাটাতে হচ্ছে। কিন্তু পাঠশালায় না গিয়ে লেখক বলছেন তারা গুন্ডা দলে হাতে খড়ি দিয়েছে। 10 বছরের মুস্তাফার কথা লেখক বলছেন, মুস্তাফা এমনই একটি কিশোর, এন্টালির ওদিকে একটি স্কুলে পড়তো, বাবা মারা যাওয়ার পরে মাইনে দিতে পারেনি, তাই স্কুল থেকে নাম কাটা গেছে, স্কুলে মাইনে জমা দিতে পারেনি, বাবা মারা গেছেন, অভাবের সংসার, দারিদ্র্যের মধ্যে সেই অবস্থাটুকু ছিল না যে স্কুলটাকে চালিয়ে নিয়ে যাবে, অর্থাৎ পড়াশোনাটা চালাবে। তার ফলে কি হলো, একদিন সে বিপদে চলে গেল। বিধবা মা, বড় সংসার, অনেকগুলো ভাই বোন, তার ফলে সে খুব সহজ যে পথ, অর্থাৎ পকেট মারদের দলে সে ঢুকে গেল। এন্টালিতে ছেলেটি থাকতো মুস্তাফা। স্কুলে যেতে ইচ্ছে করে না, জিজ্ঞাসা করলে সে বলে স্কুল ইচ্ছে করলেই কি আর যাওয়া যায়। এটা কিন্তু একটা বাস্তব ঘটনা, একটা বাস্তব প্রেক্ষাপট, যে ইচ্ছে করলেই এই শিশুরা স্কুলে যেতে পারেনি, অভাবের তাড়না। যদিও আজকের পরিস্থিতি আমরা অনেকটাই সামলে নিয়েছি, কিন্তু অভাবটাকে আমরা দূর করতে পারিনি। এখনো বহু মানুষকে, বহু শিশুকে বিপথে চলে যেতে হয়। আমরা তাদেরকে সহজ পথে ফিরিয়ে আনার চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি।
জেলখানার জগৎ একটা সম্পূর্ণ অচেনা জায়গা, অচেনা জগৎ। সেখানে চোর, ডাকাত, খুনি, গাঁটকাটা এই নিয়ে সেই প্রায় আলোহীন একটা জগৎ, একটা অন্ধকারের জগৎ, পাঁচিল তোলা আলো বাতাসহীন সেই জগৎ জেলখানার জগৎ। খোয়ারের মতো জানোয়ার যেমন ঠাসাঠাসি করে খোয়ারে থাকে, এখানেও কিন্তু কয়েদিদের সেইভাবেই ঠাসাঠাসি করে রাখা হয়। জেলার জমাদারকে সম্মান জানাতে হয়, না হলে মার খেতে হয়। তাছাড়া ডিক্রি বন্ধ, মার্কা কাটা, কম্বল ধোলাই, নানা রকম শাস্তির ব্যবস্থা এখানে রয়েছে। এই শাস্তিগুলো সম্পর্কে আমি তোমাদেরকে আবার অন্য পাঠে, পরবর্তী পাঠে আলোচনা করব। সংক্ষেপে এই পাঠটি আমরা আলোচনা করছি প্রথম পাঠে, যে সামগ্রিকভাবে মেঘের গায়ে জেলখানা এই রচনার বিষয়বস্তুটাকে সামগ্রিকভাবে আলোচনা করছি, যে নানা রকম শাস্তি এখানে রয়েছে। আর কয়েদিদের দিয়ে ওই চণ্ডীপাত থেকে জুতো সেলাই অর্থাৎ সমস্ত রকম কাজ কিন্তু কয়েদিদের দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে বিনা পারিশ্রমিকে, যাকে বলা হয় সশ্রম কারাদণ্ড। কিছু কয়েদি আবার অসম যন্ত্রণা সহ্য করেও গলার টাকরায় তারা তৈরি করে নেয় টাকা, সোনাদানা লুকিয়ে রাখার থলি। কেউ সেটা টের পায় না। অর্থাৎ গলার ভেতরে এমন একটা জায়গা, এমন একটা গর্ত তারা তৈরি করতে পারে, সেখানে ওই সোনা বা পয়সা করিও তারা লুকিয়ে রাখতে পারে। অর্থাৎ জেলখানার মধ্যেও নানা রকম অনাচার ঘটতে থাকে। এখানেও কিন্তু চোরের ওপর চুরি করা, অর্থাৎ চোরের ওপর বাটপাড়ি, যে সাধারণ কথা আমাদের মধ্যে চলিত রয়েছে, সেই ঘটনা এখানে দেখা যায়। এখানে চোরেদের মধ্যে বা এখানে কয়েদিদের মধ্যেও নানা রকম হেরফের দেখা যায়, নানা রকম অসাম্য এখানেও দেখা যায়। জেলের অভিজাত শ্রেণীর কয়েদিরাও থাকে। লেখক বলছেন তারা সুয়োরানির ছেলে, আর পেটের জ্বালায় পকেট মেরে বা জমি হারিয়ে পাইক বরকন্দাজদের সঙ্গে লাঠালাঠি করে সামান্য কারণে যারা জেলে ঢুকেছে তারা হয় দুয়োরানি। অর্থাৎ তাদের প্রতি ভালো বিচার হয় না। তারা কিন্তু সামান্য দোষ করেছে, কিন্তু তাদের শাস্তি অনেক বেশি হয়ে থাকে। আর যারা অনেক বড় বড় অপরাধ করেছে, হয়তো অনেক বেশি টাকা লুট করেছে, এই রকম অনেক বড় অপরাধ করেছে, কিন্তু তারা যেহেতু একটু অর্থবান, তাই তাদের বিচার কিন্তু অন্যরকমভাবে হয়। তাদের জেলে তারা কিন্তু বেশ রাজার হালে থাকে। আর সাধারণ যারা একটু পকেট মেরেছে, যারা একটু মারপিট করেছে, হ্যাঁ, তাদের কিন্তু অন্য ব্যবস্থা, তাদের ওপরেই ওই রবীন্দ্রনাথের কথায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। জেলের মধ্যেও এই অসাম্যগুলো আমরা দেখতে পাই। লেখক এটা নিয়ে কিন্তু সরব হয়েছেন এবং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতা আমরা এখনো পর্যন্ত পাইনি। সেই স্বাধীনতার লড়াই কিন্তু আজও চলছে। এই লেখক তাই বলছেন, জেলখানা তৈরির উদ্দেশ্য ছিল আলাদা। মূলত যারা দেশের জন্য নিরন্তর লড়াই করেছে, দেশান্তরিত করার জন্য ইংরেজ সরকার এই জেল বানিয়েছিল। অর্থাৎ বিপ্লবীদের জন্য এই জেল বানানো হয়েছিল। সেই দেশপ্রেমের অপরাধে সেই মানুষরা টোটা ভরা বন্দুকের সামনে কাঁটাতার হেরা এই জেল জীবন অতিবাহিত করেছে। পরাধীন ভারতবর্ষের কথা লেখক বলছেন যে দেশের জন্য যারা যুদ্ধ করছেন, দেশের জন্য যারা বিপ্লব করছেন, তাদেরকে শাস্তি দানের উদ্দেশ্যে এই জেলখানা বানানো হয়েছিল। আর বন্দুকের সামনে সেই কয়েদিরা কারা? বিপ্লবীরা কিন্তু বুক একদম উঁচু করে দাঁড়িয়েছিল। তারা মৃত্যুকে ভয় পেত না, কারণ তারা জানে যে জীবন মৃত্যু পায়ের বৃত্ত, চিত্ত ভাবনাহীন। তাদের কাছে, তাদের উদ্দেশ্যে এই জেলখানা তৈরি হয়েছিল। আজকে ইংরেজ শাসন নেই, আজও কিন্তু সেই বক্সার সেই অবস্থায় রয়েছে। আমি বারবার বলছি, আজকের নয়, লেখাটা প্রথম প্রকাশিত হয়েছে 1951 সালে। সেই সময়কার কথা লেখক তুলে ধরছেন। বলছেন, 2 যুগ আগেও যারা ছিলেন তারা এখনও আছেন। অর্থাৎ পরাধীন ভারতবর্ষে ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে যারা জেলখানায় ছিলেন, স্বাধীনতার পরেও কিন্তু তাদেরকে এই অবস্থাতেও সেই জেলখানাতেই থেকে যেতে হয়েছে।
যারা মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারাই আজ বন্দী বক্সার জেলে। খাঁ সাহেব, নীরজ চক্রবর্তী, শিবশঙ্কর মিত্র, বাংলার মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী সতীশ পাকরাশি, এরাও কিন্তু সেই বক্সা জেলে তখনও পর্যন্ত, লেখক যখন এই প্রবন্ধ লিখছেন তখনও পর্যন্ত তারাও বন্দিদশায় কাটাচ্ছেন। কারণ সরকারি উদাসীনতার জন্যই স্বাধীনতা সংগ্রামীরাও তারা স্বাধীনতার পরবর্তী সময়তেও সেই জেলখানায় বন্দি অবস্থায় কাটিয়েছে। এই ব্যবস্থার নিরসন অবশ্যই করা উচিত বলে লেখক বলছেন। এরা আজও বক্সা জেলে জীবন কাটাচ্ছেন। শুধুমাত্র তাদের দোষ কি? তাদের দোষ হচ্ছে তারা দেশকে ভালোবাসত। দেশকে ভালোবেসে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন যারা, দেশের জন্য রক্তপাত ঘটিয়েছেন নিজের শরীরের যারা, তারা স্বাধীন ভারতবর্ষেও বক্সা জেলে কিন্তু বন্দি অবস্থায় কাটিয়েছেন। এই অবস্থার নিরসন অবশ্যই করা উচিত বলে লেখক মনে করেছেন। তাহলে ছাত্র বন্ধুরা, আমার বাংলা গ্রন্থের কবি, সাহিত্যিক, পদাতিক কবি, যেভাবেই বলি, সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা গ্রন্থের অন্তর্গত মেঘের গায়ে জেলখানা তার প্রথম পাঠ। এই প্রথম পাঠে আমি কাহিনীটা সংক্ষেপে তোমাদের সামনে বলার চেষ্টা করলাম। আমরা পরবর্তী অংশে কিন্তু এর আরও ধরে ধরে বিভিন্ন প্রশ্ন উত্তর কিভাবে হতে পারে এবং সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা গ্রন্থের অন্তর্গত মেঘের গায়ে জেলখানা প্রবন্ধটির প্রথম পাঠ আজ এখানেই শেষ করলাম।